গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি ভালো আছি। আজকে হচ্ছে রবিবারের সকাল 7টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো ভাবলাম কর্তাকে ডাকি, আজকে এক জায়গায় যাওয়ার আছে। যদিও বা এবেলায় নয়, যাব হচ্ছে সেই দুপুরের দিকে। তবুও সকাল সকাল উঠলে সকালের খাবারটা খাবে, দুপুরে খিদে হবে, আমি আমার কাজগুলো গোছমতো শেষ করতে পারবো। হ্যাঁ, আমার ননদ ডাকছে। মাছগুলো দেখে খুব পছন্দ হয়ে গেল। টাটকা গঙ্গার একদম খয়রা মাছ, আর মাছগুলো বেশ ফ্রেশ আছে, বড় বড়। তো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি। আমি 500 গ্রাম চেয়েছিলাম, 500 গ্রামের সামান্য একটু বেশি বেশি হয়েছে। খুচরো পয়সা ফেরত ছিল না, তাই মাছ ধরে দিয়েছে। এই যে 500 গ্রাম মাছ 75 টাকা। যার জন্য পছন্দের মাছটা নিচ্ছি সে কোথায় গেল দেখছি না তো সকাল থেকে মাকে। তো ভাবতে ভাবতেই দেখছি এই যে মা হাজির হয়েছে, আর হাতে রয়েছে একটা ভুট্টা, পুড়িয়ে খাবে। খয়রা মাছ নিয়ে নিলাম অনেক কদিন পর। 500 গ্রাম খয়রা নিয়েছি। আমি না বাছার ভয় পাই না, আমি এমন একটা মেয়ে। আমি ঝপ করে বসবো, ঝপ করে আমার হয়ে যাবে। মা, আমি মাছ বাছতে পারি ভালো। নিজের নিজের প্রশংসা নিজেই দিচ্ছি। এটা না মানে কি বলবো, একটা কথা বলি, কে কিভাবে নেবে আমি জানি না। আমি কাউরির মাছ বাছা আমি নেই না আমাদের বাড়ির কোথাওই। আমার যতই কাজ থাক, মাছটা আমি নিজেই বাছি, আমার পছন্দ হয় না। নাহলে সকালে সিদ্ধ ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ। মাছটা বেছে নিয়ে তারপরে ভাতে হাত দেবো। তুমি ততক্ষণ একবার চা খেয়ে চলে আসো, একসাথে সব খাওয়া হয়ে যাবে। এই যে মাছ একবারে ছড়িয়ে বড়িয়ে নিয়ে বসে পড়েছি। এটা কি দিয়ে মানে বানাবো আমি তাই মনে মনে ভাবছি। বাঁধাকপি আছে, গাটি কচু আছে, পটল আছে, কি দিয়ে কি করব ভেবেই উঠতে পারছি না। মাছটা শুধুই বানাবো, আর তার সাথে হয় বাঁধাকপিটা করব, আর নয় বাঁধাকপিটা রেখে দেবো, আলু পটলের তরকারি করবো। ভালো হবে না বলো? একদম। দেখো বন্ধুরা, আগেও বলেছি এখনও বলছি, বিষয়টা হচ্ছে আমি একটুখানি ঘুম থেকে লেটেই উঠি, কিন্তু আজকে আমাকে জোর জবরদস্তি ঘুম থেকে তুলিয়ে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে ওর বক্তব্য হচ্ছে এক জায়গায় যেতে হবে আজকে। যাবো তো বিকালবেলা, কিন্তু আমাকে আজকে সকালবেলাতেই তুলিয়ে দিল। তুলিয়ে দেওয়ার পরে দেখি ও মাছ কিনছিল। মাছটা কিনছে, আমি মুখটা ধুয়ে আসার পরে আমি মুখটা মুছে এবং চায়ের দোকানে গিয়ে এক কাপ চাটা খেয়ে যেই সাথের কাছে এসে দাঁড়ালাম, আমাকে ওই দেখো ভাত চলে এসছে, বলতে বলতে ভাত। এই যে এটা খেতেই হবে, যেটা আমার সকালবেলা খুব একটা ভালো লাগে না। জল ফেলেছো? না তো, জল পড়েই ছিল। না, হতেই পারে না। মা সন্ধে দিয়েছে, তাই সকালবেলা সন্ধে সন্ধে নাই, ওই ঠাকুরকে পুজো দিল, দিয়ে জল দিয়েছে। তা বিছানাটা আমি যেটা বলছিলাম, বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আবার কিন্তু ও এসে আবার পরিষ্কার করবে। যাই হোক, এখন ভাত চলে এসছে, ভাতটা আমাকে খেতেই হবে। ভাত না খেলে এখন অস্থির কাণ্ড হয়ে যাবে, আর দুটো ভাত খাইনি। ঘড়ির কাটায় কাটায় 9:30 বাজে কিনলি। আমার না হাতে একটা মাছের ছোট্ট কাঁটা ঢুকেছে, বার করতে হবে। এই যে হাতে বাজছে খুব। হ্যাঁ, 9:30 বাজে। তো আমি একটু আগে শুনলাম যে 9:30 বাজে। কিন্তু রান্না হয়ে গেল। কোথায় রান্না হয়ে গেল? ওই যে সবে এই যে মাছটা ভেজেছি, আর গাটি কচু কটা সিদ্ধ করেছি। মাছটা হচ্ছে, এখন আলু পটলের তরকারি হবে, গাটি কচু দিয়ে ডাল হবে, ভাত হবে, দুধ জাল দিলাম। আর রান্নার কি হয়েছে তাই এখন? এই যে রান্না হয়ে গেছে। এই তোমায় কিরম লাগছে দেখতে? দাও দাও, ক্যামেরাটা দাও দাও দাও। আরে দাও না, আমার হাতে দাও না। আমি ব্লগ করব কি? তোর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলেছি ওর গোপ দুটো দেখে। 10:30 বাজে, রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে কচু দিয়ে মুসুরির ডাল, গাটি কচু দিয়ে, যেটা আমি প্রথমবার করেছি। এ দেখো বেশ মাখা মাখা ঘন হয়েছে। আর এই ডালটা আমার ননদের জন্য তুলে রেখেছি, দেব। আর এই মাছটা ওর জন্য তোলা। আর এখানে হচ্ছে দুবেলার মাছ আমাদের ভাগ করা, একটা দুপুরে খাওয়া হবে, একটা রাতে খাওয়া হবে। আর এখানে আলু পটলের তরকারিটা ফুটছে। এটা আর একটু মাখা মাখা হলে তারপরে নামাবো। অন্যদিন রান্না করতে করতে সবজি আসে, আজকে রান্নার শেষে এসেছে, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করেছি। তো দেখো কি কি নিলাম। কাঁকরোল নিয়েছি, আর তার সাথে নিয়েছি আলু, টমেটো আর পেঁয়াজ। প্রত্যেক দিনই কম বেশি করে কিছু নেওয়া হয়, তো সেই জন্য একদিনে অনেক বাজার করতে হয় না। আর যখন বাজারে যাই না, তখনও করি না, কারণ আমি মানে তোমাদেরকে শেয়ার করি, মাছ নিয়ে আর তেমন কিছু নেওয়া হয় না। তো আমি আর আমার কর্তা একটু বেরোচ্ছি, তো কোনো কাজে না, এক জায়গায় যাচ্ছি, একটু ঘুরতেই যাচ্ছি। তো সেই জন্য রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। এখন বেলা প্রায় 2:30 মতো বাজে। আমি তো বেরিয়ে পড়েছি, আমার কর্তাও এখন বেরোচ্ছে।
খাওয়া দাওয়া আমরা অনেকক্ষণ আগেই করেছি জানো তো, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েছি। আমার কর্তা বলছে কি যে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও, দেখো ভালো লাগবে, যেহেতু অনেকটা দূর যেতে হবে, প্রায় 2 ঘন্টা তো লেগেই যায় যেতে। আর আমি ওকে বলছি কি আচ্ছা, কতজন তো কতজনকে ভালোবেসে একটা নাম দেয়, তুমি কি আমার কোনো নাম দিবা না? বললে হ্যাঁ আমি তো তোমাকে নাম দিয়েছি। আমার আর মাথায় আসেনি যে ও আমাকে কী নামে ডাকে। তারপরে কয়েকবার জিজ্ঞাসা করার পরে বলছে কি যে আমি তো তোমায় গিন্নি বলে ডাকি। এটা কিন্তু খুব সত্যি কথা, অন ক্যামেরা কিংবা অফ ক্যামেরা, মানে অন ক্যামেরায় কমই বলে, অফ ক্যামেরায় কিন্তু ও যখন আমাকে ডাকে ওই গিন্নি বলেই সম্বোধন করে। ও ভালোবাসে গিন্নি ডাকটা। যাকে ও খুশি হয়ে যেটা ডাকে আমি তাতেই অনেক খুশি। আর যেহেতু একদমই দুপুরবেলা, সেই জন্য রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে, কারণ সন্ধ্যের সময় এই রাস্তাগুলো দিয়ে একটু ভিড় ঠেলে যেতে হয়। বাড়ি থেকেও না বলছিল, মানে মাই বলছিল বৌমা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরো, অনেকটা রাস্তা। তো আমি বললাম যে দেখো কিছু কিছু কাজ আছে তো সেগুলো না সেরেও যেতে পারবো না, আবার খুব যে দেরি করব সেটাও না। তো দেখো এখন নৌকো পার হচ্ছি, গঙ্গা পার হচ্ছি নৌকো করে। আর ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি কত জল। এই গঙ্গা আর জলঙ্গি নদী পাশাপাশি আছে জানো তো, ওই দিকটা দিয়ে নৌকোটা যায়নি বলে তোমাদেরকে শেয়ার করতে পারিনি। দুদিকের জল দুরকম, একদিকের জল কালো আর এই যে গঙ্গার জল ঘোলা। আর এখন আমরা যাব মায়াপুরের ওপর দিয়ে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, অনেকে তোমরা জানতে চাইবে সাথী তুমি কোথায় গেছিলে, একটু কিছু শেয়ার করলে না, জানালেও না। তো আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না আমি কোথায় যাচ্ছি। তো আমি তোমাদেরকে এইটুকু ছোট্ট করে জানাবো যে খুব কাছের একজনকে দেখতে যাচ্ছি। তবে কি বলো তো, সব সময় যে মানে সবটা শেয়ার করতে পারবো আমরা তো, আমাদের কিছু পার্সোনাল লাইফ আছে যেগুলো আমরা নিজেরা শেয়ার করতে পারি না অন ক্যামেরা। কিন্তু তোমরা যেহেতু ভ্লগ দেখো, তোমাদেরও একটা অধিকার আছে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, ভ্লগ শেয়ার করছি, একটু জানা। তো সেই জন্য তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। একটা কথা বলি, এটা রাগ করার মতো কিছু না, মায়াপুর খুব ভালো জায়গা, যার কোনো তুলনাই নেই। অনেক দূর থেকে অনেক মানুষ আসে, আনন্দ উপভোগ করে, তীর্থ করতে আসে, সব ঠিক আছে। কিন্তু জানো তো, আমাদের ওই কাছে বলে সেরকম আমরা অতটা কদর দিই না। কাছ দিয়ে গেলে আসলেও মনে হয় না যে একটু ভেতরে ঢুকি। আবার যখন এখানে আসার উদ্দেশ্যে আসি তখন আসি। তো আমার কর্তা মোটা বউ গাড়িতে চাপিয়েছে, তাকে তো চাকায় হাওয়া দিতেই হবে, কারণ চাকায় হাওয়া চলে গেছে। এই যে এখন দাঁড়িয়ে রয়েছি অনেকটা সময় পর, আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা 4:45 পৌঁছে গেছি। আর এখন বাজে প্রায় 5:45, 5:45 আমরা সেখান থেকে বেরোলাম। এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়িতে যতক্ষণ না যাব সবাই চিন্তা করবে। তো একদিকে ভালো হয়েছে, মানে আসতে আমাদের ঘন্টা দুয়েক সময় লেগেছে, আবার আমরা যেখানে এসেছি সেখানে ঘন্টা দুয়েক সময় দিয়েছি, আর এখন বাড়ি ফিরতে আমাদের ঘন্টা দুয়েক সময় লাগবে। আর আমার এই জায়গাটা তো ভীষণই ভালো লাগছে, শুধুই জমি জমি আর জমি, মাঠের জমি, অনেক কিছু সবজি টবজিও হয়ে রয়েছে। তো ওই জন্য একটুখানি দাঁড়ালাম, ভালো লাগলো বলে। আর অনেকটা রাস্তা একভাবে বসে থাকতে থাকতে না কোমর একবারে ধরে যায়। তো সেই জন্য আমার কর্তা ইচ্ছা করেই একটু নামিয়ে দিয়েছে, বলছে কি বসে তো থাকবাই সারাক্ষণ অনেকক্ষণ, তো একটুখানি দাঁড়িয়ে নাও, হাঁটো চলো, দেখো ভালো লাগবে। তো এখানে কি আর আমি হাঁটাচলা করব? আমি ভাবছি যে কতক্ষণে স্কুটিতে চেপে বাড়ির দিকে রওনা দেব। এটা আমার একটা বড় সমস্যা, আমার না, এটা অনেকেরই হয়, মানে চোখে এত কিছু নোংরা পোকা ঢোকে সে আর বলার কথা না। একটা পোকা ঢুকেছে, তো পোকাটাই আমি বের করার চেষ্টা চালাচ্ছি। আমার কর্তা বলল যে তুমি দাও, আমি তোমার চোখের মানে পোকাটা বের করে দিই যেটা ঢুকেছে। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধে নেই, আমি বের করে নিতে পারবো। তো বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে সফল হয়েছে, বের করতে পেরেছি জানো তো। মায়াপুরের ওপর দিয়ে আসছি আবার ফেরার পথে, তো আমার কর্তা বললো তুমি একটু ফুচকা খাও। তো খাচ্ছি। মায়াপুরে ফুচকা বেশ এর আগে আমার খুব ভালো লেগেছিল, মানে ফার্স্ট টাইম আমি যে খেয়েছিলাম ফুচকা খুব টেস্ট লেগেছিল। তারপরে যতবার খেয়েছি আর অতটা ভালো লাগেনি। আমার কর্তাকে বললাম তুমি একটা খাও, আমি জানি ও খাবে না, তবুও বললাম যদি খায়। আর খেলেও ওই যে স্পেশাল ফুচকা যেটা আছে সেটা ভালো খায়, ওই খেলেও একটা, আর জল ফুচকা তো মোটেও খেতে চায় না। আসলাম। দুজন একসাথে। আজকে দেখো দুপুরের পর থেকে মানে বাইরেই ছিলাম, খুব সামান্য কিছু তোমাদেরকে শেয়ার করেছি। তো এই সবে বাড়িতে আসলাম, এসে চেঞ্জ করে একটু ভিডিও করছি। তবে এই সবে আসলাম বলে আমার ভুল হবে, আমি এসেছি কিন্তু তাও ঘন্টাখানিক হয়ে গেছে। চেঞ্জ করে ওই ঘরে গিয়েছিলাম, ওই ঘরে সবার সাথে কথাটা বললাম, আর মিনিট 15 হলো এই ঘরে এসছি। তো ভাবলাম অনেকক্ষণ তোমাদের সামনে মুখোমুখি কোনো কথা বলিনি, ওই জন্য ক্যামেরাটা অন করলাম। রাত্রে রান্নাবান্নার কোনো চিন্তা নেই, সব কিছু রান্নাবান্না রেডি আছে, ফ্রিজ থেকে তরকারি বের করে শুধু গরম করব তাহলেই হবে।
আর কালকে আবার পঞ্চমী পড়েছে জানো, কালকের জন্য একটা কলা একটা এনো। কলা লাগবে। হুম। হুম, আমি জানি এটা বলবে। ইমা পুজোয় তো লাগে, আমি কিছু ধরাছোঁয়া করছি না যদিও, তবুও তো আমাকে ব্যবস্থা করে রাখতে হবে, এই চিন্তা ভাবনাগুলো তো মাথায় রাখতে হবে, তাই না? গিন্নি তো, গিন্নি হয়েই উঠেছে। তা বয়সটা কি কম হয়েছে গিন্নি হয়ে উঠবো না? ও আবার একদম। কি কথা। আর বলো না, কি বলবো, এই যে রাস্তাঘাটে বেরোলে আমার যে এই প্রবলেমটা হয়, চোখে প্রচুর ধুলো ময়লা ঢোকে। আজকে কতবার যে ঢুকেছে, আর বারবার কি বের করা সম্ভব? মানে এখনো এই বাঁ দিকের চোখটা কড়কড় করছে। ঘরে চশমা আছে, আলমারিতে তোলা আছে, ওটা যত্ন সহকারে রেখে দিয়েছে, কারণ হচ্ছে ওটা পরা যাবে না, আবার আসছে পুজোয় পড়বে। দিয়ে এরকম চোখের পাতাগুলো এরকম করলে মানে চোখে কেমন একটা বাদো বাদো ঠেকছে, তাও বাড়ি এসে জল দিলাম। তাও বললাম যে ঠান্ডা জল কিনে দিই 1 বোতল, তাহলে চোখটা দাও, চোখটা আরাম হবে। কি হবে সে তো আমার আবার রাস্তার হাওয়ায় আবার যা কার তাই হয়ে যাবে, তোমার চোখেও তো ঢুকেছে। আমি তো হেলমেট পরেছিলাম, অসুবিধা কিছু হয়নি। আর চরম চোখে ধুলোবালি ঢুকেছে, চরম, এবারে চোখ করকর করছে আমার। অর্ধেক রাস্তায় আসার পরে বলছি জানো আমার তো ঘরে চশমা আছে, চশমাটাকে বার করতে হবে। আচ্ছা, আর একটা কথা, আমি কমেন্টের রিপ্লাই আজকে এখনো দিতে পারিনি যদিও, তো কমেন্টগুলো দেখছিলাম, দেখতে তো অতটা সময় লাগে না, চোখ দিয়ে দেখি, এবার যাই হোক রিপ্লাই দিতে একটু টাইম লাগে। তো অনেকে বলেছে জানো তো, বলছে কি যে তুমি তো ওটা ব্লিচিং পাউডার এনেছিলে, হ্যাঁ, যদি গ্যামাক্সিন পাউডার আনতে তাহলে না পিঁপড়ে যেত। না ওটা ব্লিচিং পাউডার নিয়ে আসিনি, ওটা গ্যামাক্সিন পাউডার না, নিয়ে ওটা আসি। ব্লিচিং পাউডার উপরে লেখা ছিল, আমি দেখেছি। বিষয়টা হচ্ছে যেটা সব থেকে বেশি দুর্গন্ধ সেটা নিয়ে এসছি আমি। কিন্তু ওটাই মনে হয় পিঁপড়ে যায় না। না, পিঁপড়ে আবার অন্য জায়গা দিয়ে লাইন করেছে। পিঁপড়ে যাচ্ছেই না, এই পিঁপড়ে পিঁপড়ে করে একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে। পিঁপড়ের জন্য আমার রাতে ঘুমও চলে গিয়েছে। হ্যাঁ গো, ও খুব মানে ওই ঘরেও পিঁপড়ে দেখলে যাচ্ছে তাই করতো, রাত দুপুরে সেই সব কিছু সরিয়ে নড়িয়ে, তারপর আবার ঘরে ইঁদুর দেখলে পুরো উল্টে পাল্টে যাচ্ছে তাই কাণ্ড করে। এদিন ইঁদুর বার করতে গিয়ে সোফাটাকেই ভেঙে ফেলেছি। হ্যাঁ, সোফাটাকে উল্টিয়েছে, ওর সাথে তো আমার ঝগড়াই লেগে গেছিল, আমি ব্লগ শেয়ার করিনি তাই, একটা ইঁদুর দেখে। ভাগ্যে ভালো আবার ঠিক করেছি, নাহলে আমার যে কপালে কি দুঃখ ছিল আমি বুঝতে পারতাম সেটা। আর আঠা নিয়ে এসো, ওই আঠাগুলো দিয়ে না ইঁদুর মারার কল, ওইগুলো আনলে ইঁদুর ধরা পড়বে। আঠার থেকে ইঁদুর মারা কল ভালো, আঠা দিলে ইঁদুর বাঁচে না। আর ওটা ধরে অন্য জায়গায় ছেড়ে দিলে হুম। ও বেঁচে থাকবে অন্তত। হ্যাঁ, ওই এখানে অনেক চিড়েকল আছে একটু দূরত্বে, ওইখানে গিয়ে ছেড়ে দিয়ে বলবা ধান খা। আমি অনেক কিছু ধরেছি কিন্তু ওই মিলে ছেড়ে দিয়ে এসেছি, আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, ও বাবা, আমারও হুম। ওইসব মারধর হয় না। বিষয় হচ্ছে ওদেরও তো জীবন আছে আমাদের মতন, একদম বেঁচে থাকার অধিকার ওদেরও আছে। আছে, কিন্তু ওরা একটু ক্ষতি করে বলে তাই। ক্ষতি করবে গণেশের ইঁদুর। গণেশের বাহন। হ্যাঁ, আর জানো তো ওই বিশ্বকর্মার বাহন, জানো তো কি, এটা তোমরা সবাই জানো, আমার জানো তো বলাটা বোকামো। বিশ্বকর্মার বাহন হচ্ছে ছুঁচো। ছুঁচো। ছুঁচোর গায়ে আবার খুব দুর্গন্ধ। আমাদের যখন ওই ঘরটায় আমরা থাকতাম না, বড় বড় ছুঁচো দাম করে আওয়াজ করতো, আর কি চালতে পাতা এনে রাখতো, চালতে পাতা, কত চালতে পাতা এনেছি, কাজ হতো না তাও। কোনো কাজ নেই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমাদের যা তো আজকে আমার গিন্নি রান্না বান্না করবে না, পান্তা ভাত আছে, কালকেও পান্তা ভাত খেতে হবে। না, কালকে ভাত করবো। ভাত করবে বলছে, কালকে ভাত রান্না করতে আছে নাকি? করবো, প্রথমটা শেষেরটা পালিত। আচ্ছা, কালকে খিচুড়ি নিমন্ত্রণ আছে, কিন্তু একটা বড় মোচা নিয়ে আসছি, মোচাটা কি করে রান্না হবে কালকে? কালকে হবে না, পরশু হবে মোচাটা। মোচা আছে, চাল কুমড়ো আছে। কালকে মোচাটা করলে মাও খাবে না, না মুড়ি দিয়ে খেতে পারবে না, নিরামিষ হবে। থাক, পরশু দিন করো, ফ্রিজে রেখে দেবা, পরশু দিন হবে। তা চলো। ওই অর্ধেকটা আমার ননদকে দেবো, অর্ধেকটা আমি করবো, বিশাল বড় মোচা। হুম। ঠিক আছে, এখন একটু কাজ আছে, সেইগুলো সেরে নিই ঝটপট করে। বাড়িতে এসেছি, আসার পরে আবার 1 ঘন্টার ওপরে আমি পাড়ায় ছিলাম। তা বাড়িতে আর যখন ঢুকলাম তখন 10টা, সাড়ে 10টার মতন বাজে। তা খাওয়া দাওয়া করলাম, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখন কিন্তু 12টার ওপরে বাজে। তা দেখো বন্ধুরা, ও যতক্ষণ চেতন থাকে ততক্ষণ কিন্তু এসি পাখা চালাতে দেয় না। আমি এসিটা চালিয়ে দিয়েছি, এখন 12টা তো, মোটামুটি 3টে নাগাদ চলবে ভোর, তারপরে বন্ধ করে দেবো। আর ও কিন্তু সকালবেলা উঠেই বলবে কিনা দেখো এসি ছাড়া কত সুন্দর ঘুমোলাম, কিন্তু সেটা তো নয়। এসি না চললে ও যখন আমি গলায় হাত দিই না, পুরো গলা দেখি ঘেমে মানে ভিজে থাকে। তাই এসিটা একটুখানি বন্ধ করলাম একটাই কারণ, ভিডিও শ্যুট নিতে গেলে একটা শোষো করে আওয়াজ হয়, এই বন্ধ হলো। আর ও এখন মানে খুবই ঘুমাচ্ছে, এত ঘুমাচ্ছে, ও কিন্তু জানেই না যে এসিটা চলছে, ঘরটা ঠান্ডা হয়ে গেছে। আর ওর কিন্তু শীত লাগছে বলে, ঘুমের ঘরে শীত লাগছে বলে কম্বলটা কিন্তু ঢাকা নিয়ে আছে। আর যদি গরম লাগতো তাহলে কম্বলটা কিন্তু গা থেকে ফেলে দিত,
আর এগুলো সব ভিজে যেত, জামা প্যান্ট যা থাকে না গরমে ভিজে যেত। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।